কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে 5 মিনিট ধরে চিঠি লিখলেন দীপুমণি। অদ্ভুত ব্যাপার। মানে এই শিরোনামটা দেখে একটা কথা মনে পড়লো দর্শক, আপনাদের মনে আছে সেই জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা বিভিন্ন ধ্বংস দেখতে যাচ্ছেন, বিটিপিতে যাচ্ছেন, তারপর মেট্রো রেল দেখতে যাচ্ছেন, তার ব্যাপক কান্না আসতেছে। তো কি করবে, সেই চোখের পানি মোছার জন্য তিনি টিস্যুটা নিয়ে নাকটা চেপে ধরলেন, নাক মুছতে থাকলেন। মানুষের মানে চোখের পানি পড়ে চোখ দিয়ে, চোখের পানি নাক দিয়ে পড়ে, এটা অদ্ভুত ব্যাপার। তেমনি এই এদেরই আর এক বংশধর দীপুমণি, দেখেন টিস্যু হলো আপনি হাত মুছতেছেন নানান কাজে, সাধারণত হাত মোছা বা মুখও মোছে অনেকে, মানে কান্না পেলে চোখও মোছে, সর্দি হলে তখন নাকে ধরে। কিন্তু কখনো শুনেছেন যে টিস্যু পেপারে কেউ চিঠি লেখে? টিস্যু পেপারের উপরে চিঠি লেখা যায়? সেই কাজটা করলেন। মানে দুনিয়ার যত আজব আজব মানে কাণ্ড কাজ কারবার সব পাবেন আওয়ামী লীগের খাতায়। এরাই পারে এই সমস্ত করতে। তো কি ঘটনা? ঘটনা হলো যে প্রথম আলো রিপোর্টটাই আমি উল্লেখ করি। তখন সময় সকাল 9টা 5 মিনিট। নীল রঙের বড় আকারের একটি প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে ফটকে এসে দাঁড়ায়। প্রিজন ভ্যান থেকে নামেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। তাকে পুলিশের নারী সদস্যরা আদালতের হাজতখানার ভেতরে নিয়ে যান। সাবেক এমপি হাজী সেলিম অন্যদের আগে থেকে এই হাজতখানায় এনে রাখা হয়েছিল। দীপুমণিকে হাজতখানায় নেওয়ার 30 মিনিট পর সেখান থেকে প্রথমে হাজী সেলিমকে বের করে আনেন পুলিশ সদস্যরা। তার পরনে দেখা যায় ঢিলা ঢালা সাদা রঙের পাঞ্জাবি। গণমাধ্যম কর্মীদের দেখার পর হাজী সেলিম হাসতে থাকেন। এ সময় তার 2 হাত ধরেছিলেন পুলিশ সদস্যরা। যেখানে হাসার কি আছে দেখেন, প্রত্যেকটা অদ্ভুত অদ্ভুত আচরণ। মানে হাসছে কেন? এর কোনো কারণ নেই। মানে এটা কি খুশি হলো এটা বিষয়টা? যাই হোক, বাদ দেন। হাজী সেলিমের ঠিক পেছনে ছিলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ। এরপর একে একে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তারপরে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ অন্যদের সিএমএম আদালতের 4র্থ তলার এজলাস কক্ষে আনা হয়। আদালতে এজলাস কক্ষে আগে থেকে আসামিদের আইনজীবীরা উপস্থিত ছিলেন। সকাল 9টা 40 মিনিটের দিকে এজলাসে আসেন বিচারক। কারা কর্তৃপক্ষ হাজী সেলিমের কথা বুঝছে না। বিমর্ষ হাজী সেলিম আসামিদের কাঠগড়ায় তোলার পর তিনি চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে রাজধানীর যাত্রাবাড়ি থানার এক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। হাজী সেলিমের আইনজীবী প্রাণনাথ রায় আদালতে তার মক্কেল জামিন চেয়ে আবেদন করেন। যাক, বলছেন যে সে অসুস্থ, অমুক কথাবার্তা বাদ দেন। এই কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখেন দীপুমণি। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। জনাকীর্ণ আদালতে আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্য 2টি মামলায় রিমান্ড আবেদন শুনানি চলছিল। এই সময় আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপুমণি। তার সামনে ছিলেন ফজলে করিম চৌধুরী, আরেক মাফিয়া আর কি, চট্টগ্রামের। তার বাবা পাশে ছিলেন হাসিনুল হক ইনু। বিপ্লব করতে করতে এখন হাসিনার শাগরেদ হিসেবে তিনি এখন কারাগারে জেল খাটছেন। না নাকি সমাজতান্ত্রিক বিপ্লব করবে। যাই হোক, বাদ দেন, এদের কথাবার্তা মানে উল্লেখ করতে এখন ঘৃণা লাগে। এক পর্যায়ে দেখা যায় দীপুমণির বাঁ হাতে কয়েকটা টিস্যু পেপার আর ডান হাতে কলম। দীপুমণি টিস্যুর উপর লিখতে শুরু করেন। বলে টিস্যু দিয়ে কান্না হয়ে ওনার নেত্রী নাক টিপে ধরে টিস্যু দিয়ে, আর উনি টিস্যুর উপরে লিখতে শুরু করেন। প্রায় 5 মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লেখেন। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির হাতে দীপুমণি চিঠিটি তুলে দেন। বাপরে বাপ! এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপারে তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকার ইঙ্গিতে দীপুমণিকে জানান। আদালতে দেখা যায় দীপুমণি জনৈক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুনায়েদ আহমেদের সঙ্গে কথা বলেন। সালমান এফ রহমানের সঙ্গেও দীপুমণিকে হাসি মুখে কথা বলতে দেখা যায়। এতে লজ্জা শরম নাই। এটা আদালতে নজরে আসে। তখন আদালতের অনুমতি ছাড়া তিনি এখানে চিঠি লিখতে হস্তান্তর করতে পারেন না। আইনজীবী ব্যতীত অন্য কারোর সঙ্গে কথা বলা যায় না। দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, তার মক্কেল এ ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা তা তার নজরে আসেনি, কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন, শুনানিতে ব্যস্ত ছিলেন। দীপুমণিকে যাত্রাবাড়ি থানার পৃথক 2টি হত্যা মামলা দেখে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এই হলো আজব আজব কারবার তাদের। এদের কারবারের কোনো শেষ নেই, অভিনব সব কারবার।
এখন টিস্যু পেপার নিয়ে দুটি ঘটনা বললাম, শেখ হাসিনার মানে কাণ্ড, সেটা তো সবাই দেখেছে। এখন দেখেন দীপু মনিও, তিনিও চিঠি লিখতেছেন। কোথায় লিখলেন, কেন লিখলেন, সেটা জানা যাবে না। এরকম প্রতিনিয়ত তারা যখন হাজির হন, এক একজন আসামি, এখন হত্যা মামলার আসামি যারা, তাদের এরকম নানা রকম খবরাখবর, নানা রকম কাণ্ড কারখানা, সেগুলো গণমাধ্যম কর্মীরা গণমাধ্যমে তুলে ধরছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।